নমস্কার, ওঙ্কার বাংলা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অপূর্বা রয়েছে আপনাদের সাথে। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরের দিকে। আরজি কর কাণ্ডে বড় সড় পদক্ষেপ করল রাজ্য। শুক্রবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় মিস হ্যান্ডেলিং এবং মৃতার পরিবারকে বেআইনিভাবে অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগে আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায়, এডিজি আইবি বিনীত গোয়েল এবং আইপিএস অভিষেক গুপ্তকে সাসপেন্ড করা হলো। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, আরজি কর মামলার ফাইল ফের খোলা হবে। এমনকি এই ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শুভেন্দু। একই সঙ্গে এদিন সংশোধনাগার নিয়েও কড়া পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী। প্রেসিডেন্সি জেলে বেশ কয়েকজন বন্দীর মোবাইল ব্যবহারের তথ্য পেয়ে তদন্ত করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ায় সংশ্লিষ্ট সংশোধনাগারের সুপারিনটেন্ডেন্ট এন কুজুর এবং চিফ কন্ট্রোলার দীপ্ত ঘুরুইকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী। একই দিনে দুটি বড় সড় পদক্ষেপ। করছি মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আর আরো দুজন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। এই তিনজনকে আমরা আজকে সাসপেন্ড করলাম। কিন্তু আমরা ওই মিসহ্যান্ডেলিং আর পরিবারকে বেআইনিভাবে অর্থ অফার করা আর একজন ডিসি তার প্রেস কনফারেন্সের অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ ইন ফ্রন্ট অফ মিডিয়া, এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে খুব একটা সুখকর ছিল না। এ বিষয়ে আমরা কথা বলবো ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথে। দাদার কাছে আসবো এবং এই বিষয় নিয়ে কথা বলবো। দুর্নীতি ও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে সরকারের এক অন্যরকম ভূমিকা কি হতে চলেছে? কারণ আরজি কর ইস্যু নিয়ে আমরা দেখেছিলাম একেবারে দলমত নির্বিশেষে রাস্তায় মানুষকে নামতে, কিন্তু তারপরেও প্রত্যেকে হতাশ হয়েছিলেন। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরে দেখা গেল সেই আরজি কর নিয়ে সরব হয়েছেন এবং একের পর এক পদক্ষেপ নিতে তারা শুরু করেছেন। আইনের ওপরে কি মানুষের আস্থা আবারও ফেরানোর জন্য প্রয়াস করছেন সরকার? হ্যাঁ অপূর্বা, আইনের আস্থা মানুষের ছিল, আছে, থাকবে আইনের প্রতি। কিন্তু আজকে যেটা নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মানে আমরা যদি গত সোমবার থেকে দেখি, আজকে সে শুক্রবার, অর্থাৎ এই 5 দিনে 4 দিন তিনি যে যে বিষয়গুলো নিয়ে এলেন, রাজ্যের মানুষ যে ভরসা করে, মানে ভয় নয় ভরসা, বিজেপির যেটা স্লোগান ছিল ভয় নয় ভরসা, নরেন্দ্র মোদীর ছবি দিয়ে, কোথাও মনে হয় মানুষের মনে সত্যি সত্যি ভরসা জাগছে। আজকে নবান্নে যে প্রেস কনফারেন্স, সেখানে যে এই অভয়াকাণ্ডের ফাইল খোলা হলো, নতুন ভাবে বলেছিল যে সরকার এলে এই ফাইল নতুন ভাবে খোলা হবে, দোষীদের শাস্তি দেওয়া হবে। দেখো, দোষ গুণ তো বিচার করবে, কার দোষ কার গুণ সেটা তো সিবিআই রয়েছে, সিবিআই তদন্ত করছে, সেটা তো পুরো আলাদা ইস্যু। কিন্তু কোনো ঘটনা ঘটার পর সরকারের কি ভূমিকা থাকে, সরকারের যারা প্রশাসন, সেই প্রশাসনের কি ভূমিকা থাকে, ঠিক এই জায়গাটাতেই ধরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ঠিক এই জায়গাটাতেই প্রশ্ন তুলেছেন যে সিবিআই সেই হাসপাতালে কি হয়েছিল, সেই তদন্ত কিভাবে ঘটনা ঘটলো, কারা কারা জড়িত, ছেড়ে দাও। কিন্তু ঘটনা ঘটার পরে, কোনো ঘটনা ঘটার পরে সরকারের কি ভূমিকা,
এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যে যা যা হয়েছে, কারা কারা তাতে জড়িত সরকারের, এটাই কিন্তু খুঁজে বার করবে এই সরকার। এবং সেই জন্য পদক্ষেপ আজকে নিয়েছে, আমরা যেটা দেখলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যে সেই সময় 3 জন অফিসার, বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা এবং ইন্দিরা মুখার্জি, এই 3 জনকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে। কেন সাসপেন্ড করা হয়েছে? কারণ হচ্ছে যে এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। কারণ তদন্তে যদি স্বচ্ছতা থাকতে হয়, তাহলে কোথাও এদের কে কিন্তু সরিয়ে তদন্ত শুরু করার প্রয়োজন। তাই এই অফিসারদের সাসপেন্ড করা হলো। বিনীত গোয়েল, তিনি বর্তমানে এডিজি আইবি, তিনি কিন্তু ওই অভয়াকাণ্ডের সময় ছিলেন কলকাতার পুলিশ কমিশনার, এবং তৎকালীন ডিসি ছিলেন সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, এবং তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তা। এই 3 জনকে কিন্তু সাসপেন্ড করা হলো। অর্থাৎ যদি দেখি যে বিশেষ করে এই ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তার ভূমিকা দেখেছিলাম যে তিনি বলেছেন, তিনি একটা সাংবাদিক সম্মেলন করছিলেন এবং তাতে কিছু ছবি নিয়ে তিনি বোঝানোর চেষ্টা করছিলেন এই ঘটনা যারা ঘটিয়েছে বা নানান রকম। কিন্তু তিনি কি সেটা করতে পারেন? এখানটায় কিন্তু মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন যে তাকে তাহলে কে বলেছিল, অর্থাৎ তাহলে কি তাকে বলা হয়েছিল, বা তিনি কি কোথাও কারুর দ্বারা তাকে কে নির্দেশটা কে দিয়েছিল? অর্থাৎ সেই সময় কি তিনি সাংবাদিক বৈঠক করতে পারেন? একজন পুলিশ, তিনি কি সাংবাদিক বৈঠক করতে পারেন? তাহলে কেউ নিশ্চয়ই তাকে নির্দেশ দিতে, তাহলে সেই নির্দেশ তিনি নিশ্চয় কাজ করেছেন, তাহলে সেই নির্দেশটা দিল কি? সেটা কি তৎকালীন মুখ্যমন্ত্রী নাকি অন্য কোনো মন্ত্রী? এই সমস্ত বিষয়টা তদন্তের আওতায় এনে খতিয়ে দেখা হবে। অর্থাৎ শুধু 3 জনকে যে বহিষ্কার করা হলো বা সাসপেন্ড করা হলো এটা নয়, এর মধ্যে বড় জিনিস সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর ভূমিকা কি ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ভূমিকা ছিল, সেটাও কিন্তু এই তদন্তের আওতায় আসছে। অর্থাৎ বলে দেওয়া হয়েছে যে যদি দেখা যায় যে এই তিনি যে প্রেস কনফারেন্স করেছেন, তাতে যদি দেখা যায় যে হোয়াটসঅ্যাপ চ্যাট বা অন্যান্য SMS, মোবাইল সমস্ত কিছু পরীক্ষা করা হবে, করে কে তাকে নির্দেশ দিবে, তিনি এটা করতে পারেন না। শুধু তাই নয়, যেটা বলেছেন খুব মানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলেছেন শুভেন্দু অধিকারী, তিনি বলছেন যে একজন, আমরা কি বলি, মাতৃশক্তি, পিতৃশক্তি তো বলি না, তাহলে একজন মাতৃশক্তিকে বাঁচাতে গিয়ে বা একজন মাতৃশক্তির জন্য আরেক মাতৃশক্তি সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, জড়িত রয়েছে। মানে কত গুরুত্বপূর্ণ কথা। এবং এই জন্য এই বাংলার মান সম্মান ধুলোয় লুটিয়েছি, মানে সারা ভারতবর্ষে এই বাংলার মান সম্মান ধুলোয় লুটিয়েছি। আমরা দেখেছি মধ্যরাতে, ওই 14ই আগস্ট মধ্যরাতে কত মানুষ রাস্তায় নেমেছিলেন, বিশেষত মহিলারা এই রাজ্যের। তাহলে এত মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে রাস্তায় নেমেছিলেন একটা ঘটনায়, হাড়হিম করা ঘটনা সত্যি, যেখানে একটা সরকারি হাসপাতাল, যেখানে আমরা মনে করি যে সরকারি কোনো জায়গা মানেই তো আমি নিরাপদ, আমি সুরক্ষিত, কিন্তু আমি কি পেলাম সেখান থেকে, সেটা যেমন একদিকে, তেমন আরেকটি বিষয় যেটা হচ্ছে যে তিনি বলেছেন যে টাকা দেওয়ার কথা বলেছিলেন, যে তৎকালীন দায়িত্বপ্রাপ্ত 2 পুলিশ অফিসার পরিবারকে টাকা দিতে চেয়েছিলেন। বলা হয়েছিল যে রাজ্য সরকারের তরফে তাদের এই প্রস্তাব, এইটা কারা কেন বলেছিল, রাজ্য সরকারের কথায় নাকি অন্য কিছু, এসবের তদন্ত প্রয়োজন। তাই তদন্ত করা হবে, আর যাদের বিরুদ্ধে এসব অভিযোগ সেই সব অফিসারদের সাসপেন্ড করে তারপর তদন্ত শুরু করা দরকার, নাহলে তদন্তে স্বচ্ছতা থাকবে না। এটা কিন্তু আজকে একটা সত্যি খুব গুরুত্বপূর্ণ বিষয়। মনে হয় মানুষ যে আশার আলো ভরসা করেছিল, সেই ভরসা বোধহয় কোথাও অভয়ার মা তো আশার আলো দেখতে পাচ্ছেন। একেবারে দাদা, এই যে অভয়ের মায়ের প্রসঙ্গ, মাতৃশক্তির প্রসঙ্গ যখন উঠলো, অভয়ের মায়ের প্রসঙ্গ, যখন তিনি রাজনীতিতে আসেন এবারে 2026-এর নির্বাচনে, যখন তার নাম ঘোষণা করা হয় পানিহাটির প্রার্থী হিসেবে, তখন তাকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন কথার সম্মুখীন, বিভিন্ন সমালোচনার সম্মুখীনও কিন্তু হতে হয়েছিল। তো তখন তিনি একটা কথা বলেছিলেন যে আমি আমার মেয়ের বিচার চাওয়ার জন্য, সঠিক বিচারের জন্য এই জায়গায় এসেছি, রাজনৈতিক ময়দানে এসেছি, এবং সমস্ত মেয়েদের নিরাপত্তার
কথা ভেবে সেই দাবিতে এসেছি। কোথাও গিয়ে তার যে আশা নিয়ে তিনি রাজনীতিতে একেবারে অরাজনৈতিক ব্যক্তিত্ব হয়েও যে রাজনীতিতে তিনি এসেছিলেন, সেই আশার কি কোথাও তার সম্মান রইল, সম্মান পেলেন তিনি? না, দেখো, সম্মানের বিষয়টা আমি পরে আসবো। সম্মান ঠিক নয়, যেটা বিষয় যে কেন অভয়ার মা রাজনীতিতে এলেন। তাকে অনেকেই বলেছিলেন আসার জন্য, তিনি রাজি হননি, কিন্তু তিনি অবশেষে রাজি হলেন মানে নিজে থেকে স্বতঃপ্রণোদিত হয়ে তিনি এলেন যে আমি যদি রাজনীতির ময়দানে আসি তাহলে আমি বিজেপির হয়ে প্রার্থী হতে চাই। এটা কিন্তু উনি নিজে বলেছেন। কেন বলেছেন? বলার ওনার এটাই ছিল যে এই যে একটা প্রশাসন একটা ঘটনা ঘটার পর যে সহানুভূতি দিয়ে বিষয়টিকে দেখা উচিত ছিল সেটা করেনি। তার কিছু অফিসার সেটাকে ধামাচাপা, এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। তার কিছু নেতা তারা কি করেছে না, এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তড়িঘড়ি সেই অভয়ার দেহ পুড়িয়ে দিয়েছে। মানে তাদেরকে সেই সময়ে এমন ভাবে তাদেরকে মোটিভেট করা হয়েছে যাতে তারা কোনো রকম কোনো কিছু না করতে পারে। এই জায়গাটা থেকেই কিন্তু অভয়ার মা ঠিক করেছিলেন যে সিবিআই তদন্ত, আদালত সেগুলো তো ঠিক করবে যে কি ঘটনা ঘটেছিল সেটা, কিন্তু প্রশাসনকে যদি প্রশাসনের যারা এতে জড়িত এই ঘটনা ধামাচাপার জন্য, দুটো বিষয়, একটা ঘটনা ঘটেছে সেটা তো আলাদা বিষয়, সেটা তো তদন্ত হচ্ছে, সিবিআই করছে, তাতে দোষী কে, কিন্তু ঘটনা ঘটার পরবর্তী সময়ে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য যারা কাজ করেছে তাদের কি হবে, এইটার জন্য কিন্তু অভয়ার মা রাজনীতিতে এসছেন। আজকে যেন কোথাও আমি বললাম যে এখন তো তদন্ত হচ্ছে, তাই কোথাও হয়তো অভয় আমার রাজনীতিতে এসে সেই আশার আলোটা হয়তো একটু পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। একেবারে দাদা, আরেকটি বিষয় আসবো, একেবারে অন্য প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আরো এক পদক্ষেপ, সংশোধনাগারের মধ্যে থেকে দেখা গিয়েছে বেআইনিভাবে অনৈতিক কাজকর্ম চলতো এবং সেক্ষেত্রে ফোনের ব্যবহার, মারাত্মক একটি অভিযোগ। ফোনের ব্যবহার করতেন কারা? যারা নাকি সংশোধনাগারে অভিযোগে অভিযুক্ত হয়ে শাস্তি পেয়ে জেলবন্দি, তারা প্রভাব খাটাতেন জেলের ভেতর থেকেও ফোনে, এবং ফোন তারা রীতিমতো ব্যবহার করতেন। আর এই নিয়ে প্রশাসনের কি ভূমিকা ছিল তা নিয়ে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যায়। এই বিষয়ে তিনি পদক্ষেপ নিয়েছেন। কোথাও গিয়ে আইন শৃঙ্খলার বিষয়ে একটা কড়া বার্তা কি দিতে চাইলেন মুখ্যমন্ত্রী? একদম, এই যে এই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে এবং সে আইন শৃঙ্খলা যারা ভঙ্গ করতো তাদেরকে জেলে ঢোকানো। দেখা যাচ্ছে জেলের একটা নেক্সাস তৈরি হয়েছে, একটা র্যাকেট তৈরি হয়েছে, যে র্যাকেটের মাধ্যমে জেলে বসেই বিভিন্ন অপরাধ ঘটানো হতো। আর তার মূল জিনিস কি ছিল? মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বা স্মার্টফোন সেখানে পাওয়া গেছে 23 খানা, শুধুমাত্র প্রেসিডেন্সি জেল থেকে 23 খানা মোবাইল ফোন পাওয়া গেছে। এবং সেই ফোনগুলো আজকে সাংবাদিক সম্মেলনে কিন্তু দেখানো হয়েছে, ওখানে রাখা ছিল। তো এই যে 23 খানা মোবাইল ফোন শুধু একটা জেল থেকে নিয়েছে, এইটা তো কোনো একটা র্যাকেট নিশ্চয় ছিল। তাহলে তারা কারা? জেলে যেভাবে কোনো কয়েদি গেলে তাকে সমস্ত কিছু সার্চ করে তার জিনিসপত্র যা যা থাকবে সেগুলো রেখে দেওয়া হয়, তারপর তাকে ভেতরে ঢোকানো, কিন্তু কি করে ফোন ভেতরে যায়? তাহলে নিশ্চয়ই সরকারের যারা এই জেলের যারা রক্ষী বা যারা দায়িত্বে আছে, নিশ্চয়ই তাদের একটা ভূমিকা রয়েছে। তাহলে সেই ভূমিকাটা কিভাবে? এবং প্রথম কিন্তু এই জায়গাগুলো থেকে আইন শৃঙ্খলা বললেই যে সঠিকভাবে করে যাবে, পুলিশ বললো হলো না, দেখতে হবে কোন জায়গা থেকে এই জিনিসগুলো ঘটছে। তাহলে সেই ঘটার জায়গা কোনটা? না, এই জেল হচ্ছে একটা বড় জায়গা ছিল। অর্থাৎ এই জেলের মধ্যে যে ফোন, এবং সেই ফোন ব্যবহার করে নানা অপরাধ সংঘটিত হয়েছে এবং বহুবার বলার পরেও তার কোনো কিছু হয়নি। এবং এই আগের সরকার কিন্তু এটা নিয়ে ভীষণ উদাসীন ছিল। পরের পর ঘটনা ঘটে গেছে, আমরা দেখেছি। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে এটাও দেখেছি যে জেলে গিয়ে যে ঠাঁট বাটে অনেকে থাকে, মানে আমরা যদি সত্যি জেল নিয়ে আমরা বহু কয়েদি আছেন যারা বিভিন্ন জেল খেটে এসছেন, তাদের থেকে শুনতাম যে সেখানে এক একজন কিভাবে দাদাগিরি করেন। জেলের দাদাগিরি নিয়ে যদি কেউ কোনো ছবি বানায় বা ছবি হয়েছে, ইনফ্যাক্ট আমরা দেখেছি সেখানে কি অবস্থা। তো এই আমাদের জেলগুলো ছিল এক একটা অপরাধের বড় আখড়া। সেই জেলে এই আখড়ার মূলে ছিল কিন্তু এই মোবাইল ফোন। তো এই 23 খানা মোবাইল ফোন কিন্তু উদ্ধার করা হয়েছে এবং তার জন্য দুজনকে, কারা জড়িত, দুজনকে কিন্তু সাসপেন্ড করে হয়েছে। তারা কারা? এই দুজন হচ্ছেন, একজন হচ্ছেন যে এন কুজুর,
তিনি হচ্ছেন প্রেসিডেন্সি জেলের সুপারিনটেন্ডেন্ট, মানে তিনি হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট, অর্থাৎ তিনি হচ্ছেন মাথা, তাকে সাসপেন্ড করা হচ্ছে। আর আরেকজন হচ্ছে দীপ্ত ঘরুই, তিনি হচ্ছেন চিফ কন্ট্রোলার। এই দুজনকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে পরিষ্কার। এবং আরেকটি বিষয় যেটা, যে মুখ্যমন্ত্রী আজকে যেভাবে সিআইডি তারিফ করেছেন, যে আমরা দেখেছি এর আগের সরকারে সিআইডির ভূমিকা, আইন শৃঙ্খলা ক্ষেত্রে সিআইডি যে কোনো ঘটনা ঘটলে সিআইডি কে দেওয়া হতো এবং তারপর সিআইডি স্বতঃপ্রণোদিত হয়ে যা করতো, কার নির্দেশে করতো সে তো আমরা জানি, দেখেছি। তো সে সিআইডি কে নিয়ে আজকে কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন সিআইডি এর তদন্ত করবে, বাকি বাংলায় যতগুলো জেল রয়েছে সমস্ত জেলে তদন্ত করবে সিআইডি, এবং তারাই এই নেক্সাসটাকে খুঁজে বার করবে। আমার বিশ্বাস আছে যে তারা পারে, তাদেরকে এতদিন করতে দেওয়া হয়নি, অতএব সিআইডি এটা করবে এবং এরাই কিন্তু পারবে। এটা কিন্তু অনেক, মানে এই যে সিআইডি কে দাদা এখানেই তো দাদা আরো একটা বিষয় উঠছে, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি নিজে পুলিশ মন্ত্রী ছিলেন, তারপরেও জেলের ভেতরে এই ধরনের অনৈতিক কাজকর্ম দিনের পর দিন হয়েছে এবং তার কাছে কোনো খবর ছিল না। এইটা যদি হয়ে থাকে তাহলে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি কয়েকদিন দায়িত্ব পেয়ে তার কিন্তু নজরে চলে এলো বিষয়টি এবং তিনি তার বিরুদ্ধে পদক্ষেপও নিচ্ছেন, যাতে সাধারণ মানুষ আইনের উপরে আস্থা রাখতে পারে, সাধারণ মানুষ সুরক্ষিত থাকতে পারে। তাহলে এই জায়গায় পার্থক্য তো খুব স্পষ্ট। এখন একদম একদম দেখো, এই যে জেলে বসে যারা নেক্সাস এই র্যাকেট গুলো চালাচ্ছিল, হ্যাঁ, এই যে যাদের জন্য এই মোবাইল গুলো যাদের থেকে উদ্ধার হয়েছে তাদের কিন্তু বলেই দেওয়া হয়েছে নির্দিষ্ট আইন অনুযায়ী আলাদা আলাদা সেলে সরানো হবে এই সব অভিযুক্ত বন্দীদের। এই সন্দেশখালী শেখ শাহজাহান সহ যে সমস্ত কুখ্যাত আসামিরা এখনো জেলে বসে অপরাধের নেটওয়ার্ক চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে কারা কর্তৃপক্ষ যেন কড়া ব্যবস্থা নেয় তার নির্দেশ দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, এটাও বলা হয়েছে যে এই যে নেক্সাস গুলো চলছে, ধরো জেলে বসে যদি আমরা একজন অপরাধী জেলে বসে আছেন, তাকে বাইরে থেকে যিনি ফোন করছেন এবং ফোনটা রিসিভ হচ্ছে, তিনিও কিন্তু সমান দোষে দোষ অপরাধী, এটা বলে দেওয়া হয়েছে। কিন্তু সিআইডি কে এই নির্দেশও দেওয়া হয়েছে, অর্থাৎ যিনি ফোন করছেন এই জেলের মধ্যে তিনিও কিন্তু সমান অপরাধী, এটা কিন্তু আজকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। যে তো এই যে পুরো জিনিসটা, অর্থাৎ আইন শৃঙ্খলার প্রতি মানুষের ভরসা যোগাতে হলে এই সব সিদ্ধান্তগুলো নিতে হতো। আজকে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দুটি সিদ্ধান্ত, একদিকে হচ্ছে আমাদের এই যে অভয়াকাণ্ডের ফাইল ওপেন করে 3 জনকে সাসপেন্ড, এবং জেলে যে অপরাধ সংগঠিত হতো তাদের 2 জন অফিসারকে সাসপেন্ড করে বুঝিয়ে দিল যে প্রশাসন কিভাবে আগামী দিনে কোন পথে চলবে। একেবারে অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি একেবারে দুটো পদক্ষেপ ইতিমধ্যে আজকে যা নিয়েছেন, সেক্ষেত্রে তার এক হচ্ছে আরজিকর কাণ্ডে যারা পুলিশ বিভাগে থেকে বিভিন্ন রকম এই দুর্নীতি মদত দিয়েছেন তাদের বিরুদ্ধে, তারা কেন দিয়েছেন, কেন করেছেন, কার নির্দেশে করেছেন সে বিষয়ে যেমন তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন, অন্যদিকে কিন্তু জেলের মধ্যে হয়ে চলা দিনের পর দিন অনৈতিক কাজকর্মের বিরুদ্ধে কিন্তু এবার কড়া পদক্ষেপ নিয়েছেন। স্বাভাবিকভাবেই আইন ভঙ্গ করলে যে তার শাস্তি পেতে হবে, আইনকে আইনের মতো করে মান্যতা দিতে হবে, তেমনটাই কিন্তু বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।